5 উপজেলা ঘোষণায় প্রশাসনিক সেবা জনমুখী হওয়ার আশা। সরকারি সিদ্ধান্তে আনন্দে ভাসছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণ, আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল ও পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর ঘিরে আলোচনায় তিস্তা ইস্যু। মহাপরিকল্পনা বাস্তবায়ন চান উত্তরের মানুষ। পানি প্রবাহ নিশ্চিতের দাবি। টানা কয়েকদিনের বৃষ্টিপাত শেষে রোদের ঝিলিক। খাওরে পুরো দমে চলছে ধান কাটা ও শুকানোর কাজ। ক্ষতি পুষিয়ে নিতে জমিতে সস্তা দামে ভেজা ফসল বিক্রি। চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা। গুলিবিদ্ধ এক শিশু। ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত 10। নওগাঁর পতিশর ও সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবের আমেজ। বিশ্বকবির জন্মজয়ন্তী ঘিরে সংস্কৃতি প্রেমীদের মিলন মেলা। নৃত্য আর আবৃত্তিতে রবীন্দ্র বন্দনা। বাংলার সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। দেশে প্রশাসনিক সেবাকে আরও জনমুখী ও সহজলভ্য করতে 4 জেলায় 5টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে কক্সবাজারের মাতামুহুরী, বগুড়ার মোকামতলা, ঠাকুরগাঁয়ের রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ। সরকারের এই সিদ্ধান্তে আনন্দে ভাসছেন স্থানীয়রা। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বদলে যাবে এলাকার চিত্র। দীর্ঘদিনের অপেক্ষার অবসান। নতুন উপজেলা হিসেবে স্বীকৃতি পেল 5টি জনপদ। কক্সবাজারের চকরিয়া উপজেলাকে প্রশাসনিকভাবে বিভক্ত করে গঠন হচ্ছে নতুন উপজেলা মাতামুহুরী, যার আওতায় আসছে বদরখালী, পশ্চিম বড়ভেওলা, পূর্ব বড়ভেওলা, সাহারবিল, বিএমচর, কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়ন। নতুন উপজেলা গঠনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। আমরা আশা করি এর ফল শীঘ্রই জনগণ উপকার পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই ধারাবাহিকতায় হচ্ছে বগুড়ায় শিবগঞ্জ সহ আরও 4টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা মোকামতলা। এতে দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমে আসবে বলে আশা স্থানীয়দের। মোকামতলা সর্বস্তরের মানুষ আনন্দিত, উচ্ছ্বাসিত। আমাদের যেতে হতো শিবগঞ্জ, এখন আর আমাদের শিবগঞ্জে যেতে হবে না, এখন আমাদের মোকামতলাই হবে। ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে নতুন করে রুহিয়া ও ভুল্লি নামে যুক্ত হচ্ছে 2 উপজেলা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা। আমরা অনেক খুশি, বর্তমান সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। রুহিয়া উপজেলা হলে আমরা সব রকম সুবিধা পাবো, অন্য উপজেলা যেতে হবে না। লক্ষ্মীপুরে 9 ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ নামে নতুন উপজেলা অনুমোদন দেয় এলাকায় বইছে আনন্দের জোয়ার। আমরা যে নাগরিক সুবিধাগুলো পাওয়া যোগ্য ছিলাম এতদিন পাইনি, আমরা সেগুলো এখন থেকে কন্টিনিউয়াসলি পাবো। আঞ্চলিক গুরুত্ব বিবেচনা করে এখানে একটা থানা অথবা উপজেলা হবে। নতুন উপজেলা বাস্তবায়নের ফলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে প্রত্যাশা স্থানীয়দের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। উজান ভাটির অসম পানি প্রবাহের শিকার তিস্তাপাড়ের মানুষ। ভারতের সঙ্গে পানি চুক্তি বা চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমাধান চান ভুক্তভোগী কয়েক কোটি মানুষ। পশ্চিমবঙ্গের আপত্তিতে আটকে থাকা পানি বন্টন চুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উত্তরের দুঃখ তিস্তা, বর্ষায় কুল ভাঙে আর খরায় ধুধু বালুচর। তিস্তার পানি নিয়ে ভারতের সাথে আছে দীর্ঘদিনের বিবাদ। 2011 সালে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তিতে তা ভেস্তে যায়। অভিযোগ আছে, উজানে একাধিক বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে ভারত। বর্ষাকালে তো মনে করেন যে পানিতে থামা যায় না, আর খরাকালে ফির আবার মনে করেন যে বালু হয়ে যায়। পাইপ বোর্ডিং করি থেকে পাইপ দিয়ে এখন ওই যে মেশিন দিয়ে পানি দিবার লাগছে। গবেষকদের মতে পশ্চিমবঙ্গ রাজনৈতিক আপত্তিতে আটকে থাকা পানি বন্টন চুক্তি বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ জরুরি। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তার দোহাই দিয়ে তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলেছিল। এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া যে মমতার কারণেই তিস্তার পানি বন্টন চুক্তি হয়নি। উজান ভাটির এই অসম পানি প্রবাহের শিকার তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এমনকি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতিতেও জায়গা পেয়েছে এই প্রকল্প। বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফরেও গুরুত্ব পেয়েছে তিস্তা নদী ব্যবস্থাপনা। শুরু থেকেই এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। দুই দেশের মধ্যে যে
চুক্তিগুলো স্বাক্ষরিত হবে, আলোচনা হবে, সেগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর টেবিলে অ্যাড্রেসড হবে এবং চুক্তি সই হবে। সেই কারণে এই সফরটা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বঞ্চনা আর সংকট পেরিয়ে তিস্তা আবারও হয়ে উঠতে পারে উত্তরের প্রাণ ও সমৃদ্ধির প্রতীক। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। টানা কয়েকদিনের বৃষ্টিপাত শেষে হাওরে রোদের ছিলিক, পুরোদমে চলছে ধান কাটা ও শুকানোর কাজ। তবে অনেকেই ক্ষতি পুষিয়ে নিতে জমিতে ভেজা ফসল বিক্রি করছেন সস্তা দামে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর মতে ধান সংগ্রহ অভিযানে এবার ন্যায্য মূল্য পেতে যাচ্ছেন কৃষকেরা। হাওরে রোদের দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন কৃষকেরা। লোকসানের দুশ্চিন্তা কাটিয়ে নতুন উদ্যমে ধান কাটা, শুকানো আর পরিবহনের কাজে বেড়েছে ব্যস্ততা। শুক্রবার সকালে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ধান কেটে নৌকায় করে নেওয়া হয় উঁচু সড়কে। এরপর সেখানেই চলে ধান মাড়াই, সংগ্রহ ও শুকানোর কাজ। তবে অনেক কৃষক উৎপাদন খরচ তুলতে জমির উপরেই 600 থেকে 700 টাকা মণে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন। এ পর্যন্ত হাওরে 63 ভাগ ধান কাটা শেষ হয়েছে। বৃষ্টি না হলে আগামী 15 থেকে 17 দিনে ধান কাটা শেষ হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। ধানের দাম খুব কম, আপনার ভিজা ধান তো কেউ নেই না। তেলের দাম বাইরেছে, সারের দাম বাড়তি, আমরা কোনোটাই করে কোলাতে পারি না। সুনামগঞ্জেও রোদের দেখা পেয়ে কৃষকের মুখে স্বস্তির হাসি। পরিবারের সব সদস্যকে নিয়ে ধান শুকাতে ব্যস্ত কৃষক। গণশুনানির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে সহায়তা চান তারা। জেলায় শুক্রবার পর্যন্ত 1,73,000 হেক্টর জমি ধান কাটা হয়েছে। সবাই নিয়ে এটা বৈঠক করিয়া গণশুনানি হয়, কৃষকের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সবকিছু পাওয়া যাব। এদিকে যশোরে ধান কাটা সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এবারই ধান সংগ্রহের ন্যায্য মূল্য পেতে যাচ্ছেন কৃষকেরা। তবে বিগত সরকারের সময় কৃষকেরা যে হয়রানির শিকার হয়েছেন তা এবার হবে না বলেও মন্তব্য করেন তিনি। ধান সংগ্রহ কর্মসূচিতে যে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজিতে 36 টাকা, এটি এরকম ভালো দাম সচরাচর সরকার কখনো দেয়নি। মাপে যেন কম বেশি না হয়, ব্যাপারে সতর্ক থাকবে। এছাড়া নেত্রকোনাতে নতুন করে বৃষ্টি না হলেও জমিতে তলিয়ে থাকা ধান কেটে নিচ্ছেন কৃষকেরা। খরচ বাঁচাতে অনেকেই প্লাস্টিক দিয়ে নৌকা বানিয়ে পাড়ে তুলছেন ধান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামের বায়োজিদে গুলি করে যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। পূর্বশত্রুতার জেরে বোনের বাসা থেকে ডেকে এনে খুন করা হয় তাকে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে চোখে গুলি লাগে এক শিশুর। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন সন্ত্রাসীর ধাও থেকে পালিয়েও রেহাই পায়নি রাজু। এলোপাতাড়ি গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বজনরা জানায়, কয়েকদিন আগে নগরীর বায়েজিদের রৌফাবাদের বোনের বাসায় বেড়াতে এসেছিলেন হাসান রাজু। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ফোনে ডেকে বাইরে আনা হয় তাকে। পরে 4-5 জনের একটি দল একের পর এক গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের দাবি হয়েছে ওদের ফাঁসি নিয়ে আসার জন্য। এদিকে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রেশমি আক্তার নামে 4th শ্রেণী পড়ুয়া এক শিশুর চোখে গুলি লাগে। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেশমির অবস্থাও আশঙ্কাজনক। দোকানে যাচ্ছিল কিছু সদাই আনার জন্য, এখন সন্ত্রাসীদের মনে করেন এলোপাতাড়ি গুলিতে ও আহত হয়। বায়েজিদ থানা পুলিশের কেউ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিচারকদের আইন প্রণয়ন, বদলি কিংবা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। সরকার একটি স্বাধীন বিচার বিভাগ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সরকার জুলাই সনদ বাস্তবায়ন ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেও জানান মন্ত্রী। বলেন, দেশের স্বার্থে বিএনপি কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনতা ভোগ করুক। আমরা চাই বিচারকরা তাদের মান, সম্মান, ইজ্জত, ভয়, ভীতির ঊর্ধ্বে উঠে একটি স্বাধীন বিচার কার্য পরিচালনা করুক। এবং এটা চাই বলেই
আমরা এমন একটি পথ ধরে হাঁটছি যে পথ আগামী দিনে এদেশের মানুষের শান্তির, স্বস্তির, স্বপ্নের পথ দেখাবে। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে কেউ নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় নয়, হুঁশিয়ারি দিলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বললেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক। দুপুরে সিলেটে নির্মাণাধীন ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে একটা মডেস্ট ইনক্রিজ। অন্যান্য দেশের তুলনায় সেই বৃদ্ধিটা নিতান্তই ভেরি মডেস্ট। আপনার 100 টাকা থেকে 115 টাকা ডিজেলের মূল্য, তার মানে 15% বৃদ্ধি পেয়েছে। তো এটির মূল্যের উপর এটির যে অভিঘাত, সেটা একটা ওয়ান টাইম স্পাইক। হ্যাঁ, এটার স্পাইরাল হবে না। এই মূল্যস্ফীতিটা এটার স্পাইরালও হবে না এবং এই ইনফ্লেশনটা স্টিকিও হবে না এটার কারণে, শুধু এই বৃদ্ধির কারণে। ক্রুড অয়েল সংকটে 23 দিন বন্ধ থাকার পর অবশেষে ভোর 6টা থেকে সচল হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। শুক্রবার ভোর 5টা থেকে ফায়ার হিটারে প্রসেসিং শুরু হলেও 1 ঘন্টা পর থেকে শুরু হয় পূর্ণ সক্ষমতায় ক্রুড পরিশোধন। প্রতিদিন 13 প্রকারের 4000 মেট্রিক টন জ্বালানি পরিশোধন সক্ষমতা রয়েছে এখানকার 2টি ইউনিটের। তবে পুনরায় বন্ধ হওয়া ঠেকাতে বিকল্প দেশ থেকে দ্রুত ক্রুড সংগ্রহের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 23 দিন পর জ্বলে উঠল একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির চুল্লি। ভোর 5টায় ট্যাঙ্ক থেকে প্রসেস হিটারে শুরু হয় ক্রুড সরবরাহ। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজ ট্যাঙ্কে। ক্রুড অয়েলটা রিফাইনারিতে এসেছে, এটা অলরেডি প্রসেসিংও শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি প্রসেসিং হয়ে তেল কোম্পানিতে চলে যাবে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি। এটা যাতে আর বন্ধ না হয় এবং আগামী 20-25 দিনের মধ্যে নতুন যাতে চালান নিয়ে আসে, সেই ব্যবস্থা অবিলম্বে বিপিসিকে করতে হবে। 10 মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে 25 মের মধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় আসবে শিপিং কর্পোরেশনের ভাড়া করা জ্বালানিবাহী জাহাজটি। 4 লাখ টন তেল যদি বাংলাদেশে এনে আমরা যে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করতে পারি, জ্বালানি বা নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বা জ্বালানি সমস্যা নিরসনে একটা ব্যাপক ভূমিকা রাখবে। ইস্টার্ন রিফাইনারিতে 2,25,000 মেট্রিক টন ক্রুড এবং 1.5 লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চোখের জলে চিরবিদায় নিলেন লেবাননে ইসরায়েলি বোমা হামলায় নিহত ফরিদপুরের দীপালি আক্তার। শোকের আবহ বইছে নিহতের পরিবার ও এলাকা জুড়ে। চরভদ্রাসনের পূর্ব মুন্সিরচর গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এই শোক সইবার নয়। লেবানন থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন ফরিদপুরের দীপালি আক্তার। দুচোখ ভরা স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটাতে দূরদেশ লেবাননের বৈরুতে পাড়ি জমিয়েছিলেন দীপালি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ফিকে হয়ে যায় সেই স্বপ্ন। রাত 3টা বাজে আমরা মনুটে আসি, ওইখানে আমরা অপেক্ষা করি, সকাল হয়, পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে, ওইখান থেকে ছাড়ে। আমি 7:30টার মধ্যে আমি আসলে আমার বাড়িতে এসে পৌঁছাই। 8 এপ্রিল রাতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় গৃহকর্তার পরিবারের 6 সদস্যের সঙ্গে নিহত হন দীপালি। ছোট্ট বয়সে মাকে হারিয়ে পরিবারের হাল ধরতে 2011 সালে 18 বছর বয়সে লেবাননে যান দীপালি। সরকারি ব্যবস্থাপনায় দীপালির মরদেহ দেশে আনা হয়েছে। নিহতের পরিবারকে করা হয়েছে আর্থিক সহযোগিতা। বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা 25,000 টাকা চেক দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর পূর্ব মুন্সিরচর গ্রামে জানাজা শেষে বাড়ির পাশে তাকে সমাহিত করা হয়। সময় সংবাদ, ফরিদপুর। লিমনের পর এবার ঢাকার পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি রওনা হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ট্যাম্পার ফিউনারেল থেকে বৃষ্টির কফিনটি
অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে রাত 8:50 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। দুবাই হয়ে শনিবার সকাল 8:40 মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে স্থানীয় মসজিদে বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে তারা বৃষ্টিকে শেষ বিদায় জানান। গেল এপ্রিলে মার্কিন নাগরিক হিশাম আবু ঘেরবের হাতে নির্মমভাবে খুন হন জামিল ও বৃষ্টি। এই ঘটনায় পুলিশ হিশামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 7 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1494 জন। মৃত্যুর তালিকায় 6 মাস থেকে 1 বছরের শিশু সবচেয়ে বেশি। শিশু রোগী নিয়ে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। অভিযোগ উঠেছে হাসপাতালগুলোতে হাম শনাক্তে কালক্ষেপণ হচ্ছে। এদিকে হাম আক্রান্ত শিশুর নতুন আতঙ্ক চিকেন পক্স। সুস্থ হওয়ার পরও বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। জ্বর হলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। বগুড়ায় শীত কেটে চুরি করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। ভোরে শিবগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের গোপাল চন্দ্রের বাড়িতে শীত কেটে 3 জন প্রবেশ করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন 5 উপজেলা ঘোষণায় প্রশাসনিক সেবা জনমুখী হওয়ার আশা। সরকারের সিদ্ধান্তে আনন্দে ভাসছেন স্থানীয়রা। দীর্ঘদিনের দাবি পূরণ, আর্থসামাজিক উন্নয়নের স্বপ্ন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদল ও পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর ঘিরে আলোচনায় তিস্তা ইস্যু। মহাপরিকল্পনা বাস্তবায়ন চান উত্তরের মানুষ। পানি প্রবাহ নিশ্চিতের দাবি। এবং টানা কয়েকদিনের বৃষ্টিপাত শেষে রোদের ঝিলিক। হাওরে পুরোদমে চলছে ধান কাটা ও শুকানোর কাজ। ক্ষতি পুষিয়ে নিতে জমিতে সস্তা দামে ভেজা ফসল বিক্রি। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়। সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মনির। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।